আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ অর্থমন্ত্রীর। মোট খেলাপি ৫.৫ লাখ কোটি, ১১,০০০ কোটি টাকায় নৌবো এমপিদের প্রতিষ্ঠানের নামে। সরকারের প্রথম একনেক সভায় ৫ প্রকল্প অনুমোদন। ভারতের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ঢাকা। দেশটির হাইকমিশনারের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। হামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু। আক্রান্ত প্রায় ১,৫০০। উচ্চ ঝুঁকিতে থাকা ১৮ জেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো টিকা। রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মজুতের কারণেই সংকট বলছেন পাম্প সংশ্লিষ্টরা। আপাতত অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। শিক্ষকদের নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। এবং সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের পথে নেয়ার অভিযোগ জামাতের। বাতিল করা অধ্যাদেশগুলো আইন না করায় তীব্র সমালোচনা টিআইবির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংকিং খাতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণ ৫,৪৪,৮৩১ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। মন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। এ সময় অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। তালিকায় শীর্ষে রয়েছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেক্সিমকো। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বজনীন সামাজিক কাঠামো উন্নয়নে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই বাছাই করা হবে। অপ্রয়োজনে জনগণের অর্থ ব্যয় করবে না সরকার। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জ্বালানি সাশ্রয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা হয় ৭টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমির জানান, বিগত সরকারের সময়ে নেয়া ১৩০০রও অধিক উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হচ্ছে। অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা, এবং কোনো ক্ষেত্রে দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে। আজকেই ২-৩টা প্রকল্প যেগুলো তৃতীয় বা চতুর্থ স্তরে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে যে আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। সচিবালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই বর্তমান সরকারের লক্ষ্য। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরও জানান, কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কনগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম যে মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট commit the mistake of the past where it is solely সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 2 জন এবং হাম উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন 180 জনের। এছাড়া সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা 1282 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 15 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8534 জনে। এছাড়া মোট নিশ্চিত রোগীর সংখ্যা 1099 জনে পৌঁছেছে। উচ্চ ঝুঁকিতে থাকা দেশের 18 জেলার 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এদিকে প্রতিদিনই সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। উপসর্গ নিয়ে রাজশাহীতে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুও। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 15 শিশু। কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে 6 মাস বয়সী রায়হান হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। জেলায় এ পর্যন্ত 318 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 54 জন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে 26 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আমি আক্রান্ত আজ 4 দিন ধরে হসপিটালে আসা, এখন দেখছি কিছুটা কম আছে। 4 দিন জ্বর ছিল, 5 দিনের কালে র্যাশ উঠছে, তখন ভর্তি হয়েছি। এখন আর মোটামুটি ভালো আছে। অভিভাবকরা কেউ ভয় পাবেন না, এটা কোনো সমস্যা না। আমরা আছি, আপনাদের জন্য আমরা আছি। যারা এখনো টিকা নেননি তারা আয়শা ক্যাম্পেইনে টিকা নিয়ে নেন। পরিস্থিতি মোকাবেলায় সদর ও হাইমচর উপজেলায় একযোগে 488টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পর্যন্ত 62 জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নাটোরে বেড়ে চলেছে হামের প্রকোপ। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরে 250 শয্যার জেনারেল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে আরও একটি হাম ইউনিট। সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 18 শিশু ভর্তি রয়েছে জেনারেল হাসপাতালে। চাঁপাই নবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন শিশু হামের উপসর্গ নিয়ে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে 27 জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন জানান, এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে 10 জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ইতিমধ্যে আমরা হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের পর্যাপ্ত ওষুধপত্র মজুদ আছে এবং জনবল আমাদের পর্যাপ্ত আছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
আতঙ্কিত হয়ে একই গাড়ি একাধিকবার জ্বালানি তেল নিতে আসায় পেট্রোল পাম্পে লাইন দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তারা জানান, অনেক সরকারি গাড়ির চালকদের মধ্যেও এই ধরনের মজুতদারি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চৈত্রের তাপদাহে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। শাহবাগ থেকে পরিবাগ লম্বা লাইন, একটু একটু করে সামনে এগিয়ে 2 থেকে 3 ঘন্টা পর মিলছে জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণে তেল দেয়ায় কাঙ্ক্ষিত চাহিদা মিটছে না তাদের। এই বাস্তবতা শুধু পরিবাগে নয়, রাজধানীর সব পেট্রোল পাম্পেই। আমাদের রাইড শেয়ারে তেলটা লাগেই, এখন হচ্ছে যে আমাদের ইনকামে প্রভাব পড়তেছে। প্রত্যেক দিনে 2.5-3 ঘন্টা করে লাইনে গেলে তো আমাদের সময় থাকে না। সারাদিন অফিস করে এসে পরে 2 ঘন্টা দাঁড়া থেকে আবার বাসে চলে গেছি। এখন আমরা 7টা-7:30 থেকে দাঁড়ায় আছি। অফিসে অলরেডি 1 ঘন্টা শেষ। আমাদের সৎ হতে হবে, কেউ তেল নিয়ে বাসায় স্টক করে না রাখে। আমি যদি আজকে তেলটা নিয়ে যাইতে পারি, আমি 20 দিন 25 দিনের মধ্যে আমার আর তেল লাগবে না। ফুল ট্যাঙ্কি তেল দিলে আমার মনে হয় ক্রাইসিসটা শেষ হবে। পেট্রোল পাম্পের কর্মীরা জানান, আতঙ্কিত হয়ে অনেকেই একাধিকবার তেল সংগ্রহ করছেন। তাদের মধ্যে আবার কাউকে ভিআইপি সুবিধা দিতে হচ্ছে। যা নিয়ে প্রায় সাধারণ গ্রাহকদের তোপের মুখে পড়তে হচ্ছে পাম্প পরিচালনাকারীদের। একটা গাড়িতে একবার আমরা রিকোয়েস্টে তেল দিয়ে দিচ্ছি, এটা বিকেলবেলা আবার এসে তেল নিয়ে যাচ্ছে। তারপর অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান, এমন দেখা যায় যে একটা গাড়িতে গতকালকে তেল নিচ্ছে, ওই গাড়িটা আবারও তেল নিচ্ছে। আমাদের আগে যে পরিমাণ তেল লাগতো এখন প্রায় ডাবল তেল সেল করতে হচ্ছে, অথচ আমরা রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি, তাই না? তারপরও কেন প্রায় ডাবল পরিমাণ তেল লাগছে? এটা হচ্ছে মানুষ প্যানিক হয়ে অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই জন্যই শুধুমাত্র এই সংকটটা তৈরি হয়ে আছে। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল দেয়া হলেও লম্বা লাইনের কারণ জানালেন এই কর্মী। উৎকণ্ঠা আছে গ্রাহকদের মধ্যে, মানে অস্বাভাবিক একটা উৎকণ্ঠা এবং অস্বাভাবিক জ্বালানি সংগ্রহের একটা প্রতিযোগিতা আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ধরনের উৎকণ্ঠা আমি কখনো দেখিনি। গ্রাহকরা বলেন, কালোবাজারিদের পাশাপাশি যেসব দায়িত্বশীল ব্যক্তি অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন তাদের সাশ্রয়ী করতে উদ্যোগ নিতে হবে সরকারকে। এজন্য পাম্পে তদারকি ব্যবস্থা জোরদারের তাগিদ গ্রাহকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সাথে। তপু, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন এখন? ধন্যবাদ তনুজা। আপনাকে জানিয়ে রাখি যে আমাদের বর্তমান যে দেশে যে তেল নিয়ে যে চলমান যে পরিস্থিতি ঘটছে এবং তেল নিয়ে যে হাহাকার একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। তারা যেমনটা এখানে সীমিত পরিসরে যেমন মোটরসাইকেল এবং প্রাইভেট কারগুলোতে তেল দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখছি, অনেকে এখানে যারা পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এখানে যারা তেল নিতে আসছেন অনেকে হয়তো বারবার তেল নেওয়ার চেষ্টা করছেন। এবং একই সাথে আমরা এখানে জানতে পেরেছি যে এখানে যারা সিরিয়ালে যারা রয়েছেন, প্রায় প্রাইভেট কারগুলো মোটামুটি 2 ঘন্টার মতন এখানে সিরিয়ালে ছিলেন এবং সিরিয়ালে থেকে এখান থেকে তো সিরিয়ালে থাকার কারণে এখানে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগছে। তবে এখানে যেহেতু একটি শৃঙ্খলাভাবে এখানে তেল নেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে যে এই পেট্রোল যেটি আমি এখন বর্তমানে রয়েছি 7 রাস্তা এলাকায়, এখানে এই পেট্রোল পাম্পের যিনি দায়িত্বে রয়েছেন বাবলু সাহেব, আপনি একটু জানাবেন যে এখানে প্রতিনিয়ত তেল নিয়ে যে চাহিদা এখন দেখা যাচ্ছে, তো মানুষের এই চাহিদা কীভাবে পূরণ করছেন আপনারা? আসলে মানুষের চাহিদা তো অনেক। আমরা যে সরকার যে বরাদ্দ অনুযায়ী আমাদের তেল দেওয়া হচ্ছে, আমরা তেল দিচ্ছি ওই পরিমাণে, কিন্তু মানুষের চাহিদা কমছে না। আমরা দেখা গেছে আমরা অনেক গাড়িতে আমরা আগে যারা বাইক চালাতো, রাইড শেয়ার করতো, আমরা দেখছি ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 500 টাকার 5 জন বা 6 জন এরকম নিয়ে যেত। বেশিরভাগ 100, 200, 300 বা 50 টাকারও আছে নিয়ে যেত। কিন্তু এখন এসে বলা যে ফুল করেন। আমরা 500 টাকার দেওয়ার পরও ওনাদের চাহিদা মিটছে না। আর দ্বিতীয়তে এমনভাবে হচ্ছে যে একটা বাইক আমরা বারবার দেখছি ঘুরে আবার নিচ্ছে। আমরা যখন তাকে বলি যে আপনি তো একটু আগে নিয়ে গেছেন 500, আবার কেন নিচ্ছেন? আপনারা তো সংকট পালাচ্ছেন,
আর আরেকটা বিষয়, আপনারা কি চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছেন কিনা, বা আপনার আগে কত পেতেন প্রতিনিয়ত, সেই হিসাবে কি পরিমাণ তেল পাচ্ছেন? হ্যাঁ, আমরা আগের চাহিদা মতো পাচ্ছি না, আমরা কিছু কম পাচ্ছি, তবে পাচ্ছি, আমরা প্রতিদিন আমরা পাচ্ছি। আমাদের আগের যে চাহিদা ছিল ওই চাহিদা মতো যদি আমরা বিক্রি করি আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখন বর্তমান চাহিদা বেশির কারণে আমরা হিমশিম খাচ্ছি, তেল আনার পরে শেষ হয়ে যাচ্ছে। এখানে শুনছিলেন যে যেহেতু এই গেল কয়েকদিন ধরে দেশ জুড়ে যে তেল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কারণে এখানে যে মানুষের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন তারা এখানে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি কিন্তু এখন ঠিক এরকমই, দীর্ঘ সারি। এখানে বলা চলে অনেক পেট্রোল পাম্পে দেখা গিয়েছে কয়েক কিলোমিটারের মতন লাইন এখনও রয়েছে রাজধানী জুড়ে। জি, এই ছিল আমার কাছে রাজধানীর তেল নিয়ে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। আপাতত স্কুল কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সকালে রাজধানীর দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের বেতন কাঠামো মোটেই সন্তোষজনক নয় জানিয়ে তিনি বলেন তাদের জন্য নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জ্বালানি সংকট মোকাবেলায় স্কুল কলেজের ক্লাস সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে করার পরিকল্পনার কথা গত মঙ্গলবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হয় বিভিন্ন মহলে। সোমবার সকালে রাজধানীর মিরপুরে প্রথমে হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে তিনি গণমাধ্যমকে জানান আপাতত স্কুল কলেজে অনলাইন ক্লাসের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এনার্জি ক্রাইসিসের জন্য কি হতে পারে বা কি হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেই জায়গায় লাস্ট যে আলোচনা যে আমরা অনলাইনের দিকে যাচ্ছি না। প্রতিমন্ত্রী জানান শিক্ষা খাতের উন্নয়নে আগামী 5 বছরে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি খরচ করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের বেতন এখনো অনেক কম উল্লেখ করে তিনি বলেন এ নিয়েও কাজ করছে সরকার। এটা সত্যি যে আমাদের প্রাথমিক শিক্ষকদের টোটাল টেক হোম স্যালারিটা আসলে এর থেকে অনেক বেশি বৃদ্ধি হওয়া উচিত। তো এই জায়গা থেকে টোটাল মানে সকল শিক্ষকদের জন্য, এটা শুধু প্রাথমিক না, প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল শিক্ষকদের জন্য নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছে। তো এটা যেহেতু দুটো মন্ত্রণালয় মিলেই আলোচনা চলছে এবং আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে, সো আগামী দিনগুলোতে এটা নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। হাম প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। এছাড়া হামের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে স্কুলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। জন্য কি হতে পারে বা কি হওয়া উচিত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন নির্বাচনে জনগণের রায় ছিনতাই হয়েছে, আবার এমন চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ফ্যাসিবাদ ঠেকাতে লড়াই চালিয়ে যাবার কথা জানান জামাতের আমির। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নের স্লোগান নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন। এতে অংশ নেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সহ জোটের কেন্দ্রীয় নেতারা। একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। নেতারা বলেন আইনের দোহাই দিয়ে জুলাইকে অস্বীকার করার পায়তারা করছে সরকার, যা দেশের মানুষের সাথে মুনাফিকির শামিল। আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, শিলং লন্ডনের দোহাই দিয়ে আধিপত্যবাদের সামনে মাথা নত করে বাংলাদেশের মানুষকে যদি জুলাইকে অস্বীকার করতে বলেন, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। গণভোট নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন গণভোটের রায় আদায় করে ছাড়বে বিরোধী দল। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে এনে জাতিকে অন্ধকারের পথে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি,
প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিসে আসতে দিব না ইনশাআল্লাহ। গোগো, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাবার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। চলমান জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলকে সংসদে কথা বলতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। যারা নিজ দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ কমিশন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন এবং দুদক সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 133টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছুতে কাঠামোগত দুর্বলতা রয়েছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান নিশান। ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক অন্তর্বর্তী সরকারের প্রণীত কয়েকটি অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 133টি অধ্যাদেশের মধ্যে কয়েক জায়গায় গুরুতর দুর্বলতা রয়েছে। বিশেষ করে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 বাতিলের সুপারিশ করেছে টিআইবি। পুলিশ কমিশন অধ্যাদেশ নামে যেটি হয়েছে সম্পূর্ণভাবে বাতিলযোগ্য, কারণ সেটি বাস্তবে কোনো স্বাধীন পুলিশ কমিশন হওয়ার কোনো মতো সুযোগ নেই। এছাড়া স্থানীয় সরকার ও বিচার বিভাগ সংশ্লিষ্ট কয়েকটি অধ্যাদেশেও অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের অভিযোগ তুলে সেগুলো সংশোধনের আহ্বান জানানো হয়। টিআইবি বলছে, কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার বিষয়ে সরকারের অনীহা স্পষ্ট। সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছু হাঁটার ইঙ্গিত দিচ্ছে, পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে অধ্যাদেশগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে টিআইবি। অনতিবিলম্বে সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। তহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ আগামী 12 মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগামী 8 এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বিএনপি জোট সংরক্ষিত আসন পাবে 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র পাবে 1টি আসন। নির্বাচন নিয়ে আপনার কোন রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং তারা সার্বিক পরিস্থিতি সবসময় মনিটর করছে এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলে আসছি যে এটা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। আমেরিকা ইসরায়েলের হামলায় এবার নিহত হলেন ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মাজিদ খাদেমি। হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনা, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। ইরানে আক্রমণ আরও জোরদার করা হবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দেন। জবাবে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী জানায়, যুদ্ধবিরতির আড়ালে যুক্তরাষ্ট্রকে আর কোনো নাটক মঞ্চস্থ করার সুযোগ দেবে না আইআরজিসি। এদিকে যুদ্ধবন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরানের শীর্ষ নেতা এবং কমান্ডারদের ওপর হামলায় তা ভেস্তে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এই হামলায় তাদের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
তেহরান জুড়ে টানা বিমান হামলায় অন্তত 15 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 4টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, 40টির বেশি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সহ দেশজুড়ে 30টির বেশি বিশ্ববিদ্যালয় এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালানো হয়। বন্ধ হয়ে গেছে 8টি হাসপাতাল ও 300টির বেশি স্বাস্থ্যকেন্দ্র। বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার অভিযোগ তুলে তেহরান বলছে, বেসামরিক স্থাপনায় হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে। মার্কিন পাইলট উদ্ধারের নামে আমেরিকা সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করছে বলেও অভিযোগ ইরানের। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েলের তেল আবিব, হাইফার বিভিন্ন এলাকায় প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। কুয়েতের উত্তরাঞ্চলে ইরানের হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। এছাড়া উপসাগরীয় সব দেশেই হামলা বাড়িয়েছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের অবকাঠামোয় বড় ধরনের হামলা চালানো হবে। জবাবে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান বলছে, এটি যুক্তরাষ্ট্র জোটের অস্ত্র সমৃদ্ধ করার প্রস্তুতি। অন্যদিকে যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাকিস্তান 2 ধাপে শান্তি পরিকল্পনা দিয়েছে, কাতারও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তবে মার্কিন ইসরায়েলি প্রশাসনের রাজনীতির জন্য যা ভেস্তে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে দেশ দুটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থেই এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা চাইলেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর তিনি গণমাধ্যমে নিজের এই প্রত্যাশার কথা জানান। তিনি জানান, 2015 সালের 23 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয়। একটানা 6 মাস নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। নির্যাতনে তিনি পঙ্গুত্ব বরণ করেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ করেন যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে মামুনের গুম ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। আমার উপরে যারা ঐচ্ছিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আদালতের কাছে। আশা করি আদালত আমাকে সুবিচার দেবে। ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল জানান, মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ার কারণে আদালত তাকে জামিন দিয়েছেন। গত 20 নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখনো পর্যন্ত 7 জন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশে আনা হয়েছে 4 জনের মরদেহ। একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে। এ সময় নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। কিরগিজস্তানের ভিসা জটিলতায় দেশে আটকা পড়েছেন 1.5 শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী। এতে করে তাদের শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীরা জানান, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি উন্মুক্ত দেখালেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এই সমস্যাটার কারণে আমরা যখন জিজ্ঞেস করি তাদের কাছে যে কেন বন্ধ করে রাখা হয়েছে এবং এর সমাধানটা কবে হবে, এটা তারা আমাদেরকে নিশ্চিত কোনো ডেট জানায়নি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা অনুরোধ, আপনার স্টুডেন্ট, আপনার সন্তান, আমরা প্লিজ আমাদেরকে একটু দেখেন। অসহায়তার দিক থেকে বলতেছি, প্লিজ আমাদেরকে একটু দেখেন। এবার অর্থ সংবাদ।
আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর হয়রানি কমাতে নানান উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দাবি জানান ফরেন ইনভেস্টর্স চেম্বারের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টর চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক বাজেট আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ডকুমেন্ট তৈরি করে সুন্দর সুন্দর দামি দামি কাগজ প্রিন্ট করে রাখলাম অথবা ওয়েবসাইটে দিয়ে রাখলাম, এরপর আর কোনোদিন উল্টায় দেখলাম না, সেটা হলে কোনো লাভ হবে না। এ সময় বিদেশি বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে কর কাঠামোর পরিবর্তন ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দাবি জানান ফিকি প্রতিনিধিরা। এখন যেভাবে এনার্জি ক্রাইসিস হচ্ছে, আনপ্রেডিক্টেবিলিটি আছে, আমরা কিন্তু অলরেডি অ্যাজ বিজনেস কনসার্নড উই আর অ্যাবজর্বিং শকস। এখানে তো চেঞ্জ অফ লিডারশিপ হয়, কিন্তু যদি তার একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ থাকে যে আমরা নেক্সট 5 ইয়ার্স আমরা এই জিনিসগুলো করব এই টাইমলাইন ধরে, তাহলে লিডারশিপ চেঞ্জ হবে কিন্তু স্ট্র্যাটেজি থাকবে, এনবিআর এটা ড্রাইভ করতে পারবে। এই সময় ব্যবসায়ীদের হয়রানি রোধ ও সিস্টেমের আধুনিকায়নের কথা জানান এনবিআর চেয়ারম্যান। অফলাইনটাকে আমরা 100% ডাটা ডিজিটালি এন্ট্রি দেব, ডাটা এন্ট্রি করব, করার পরে যখন 24-25-এর ইনকাম ট্যাক্সের ফুল ডাটা আমাদের কাছে আসবে, ইন্ডিভিজুয়ালদের, কর্পোরেট না, ইন্ডিভিজুয়ালদের, আমরা অন দ্য বেসিস অফ রিস্ক বেসড ক্রাইটেরিয়া আমরা তখন এটা করব। আমরা ধীরে ধীরে আগাচ্ছি। অ্যাটলিস্ট একটা জিনিস শিওর যে এখানে কোনো মানে হিউম্যান টাচ নাই, কেউ আপনাকে ইচ্ছা করে সিলেক্ট করে তা না, আপনি র্যান্ডম করলে যন্ত্র করছে আর আপনি ক্রাইটেরিয়া দিয়ে করলে যন্ত্র করছে, এখানে কোনো রকমের কোনো মানে পার্সোনাল কোনো টাচ নেই। আগামী জুনে আসছে অর্থ বছরের বাজেটের পূর্বে বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে এনবিআর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 17 আসনের বেশ কয়েকটি মন্দির, রাস্তা, খেলার মাঠ, লেকের সৌন্দর্য বৃদ্ধিকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা 17 আসনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ অনুযায়ী ঢাকা 17 আসনের উন্নয়ন, লেক পরিষ্কার এবং সৌন্দর্য বৃদ্ধিকরণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এটিএন বাংলার সাবেক হেড পেইন্টার রুহুল আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 3টার দিকে চাঁদপুরের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এটিএন বাংলা পরিবার। এবার খেলার খবর। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে চায় না সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর খেলোয়াড়রা চান ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ। জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী দলকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তারা। সরকারের পক্ষ থেকে সাফ জয়ীদের প্রত্যেককে 1 লাখ টাকা অর্থ পুরস্কার এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চ্যাম্পিয়ন হওয়ার পর সম্বর্ধনা আর সম্মাননায় ভাসছেন সাফ অনূর্ধ্ব 20 শিরোপাজয়ী ফুটবলাররা। এবার তাদের সম্বর্ধিত করল যুব ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সবাইকে নিয়ে ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে চায় সরকার। তিনি আরও জানান, ক্রীড়াঙ্গনে দলীয়করণ চায় না সরকার। ভবিষ্যৎ প্রজন্ম যেন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে, সেই পথ তৈরি করে যেতে চান তারা। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এখন আগামীর যে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান, সেখানে আমরা ভিন্ন মত, সহমত সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমার এই দেশটিকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি, আমার এই খেলাকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। সম্বর্ধন অনুষ্ঠানে খেলোয়াড়রা জানান, সাফ চ্যাম্পিয়ন ট্রফি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করতে চান। আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করছি, এটা নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। আমার টিমমেটে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় নিতে পারে। And I just wanted to thank all of them. Thank you guys for showing up, and let's go Bangladesh!
সম্বর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক জানান, জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি সাবেক খেলোয়াড় এবং কোচদেরও বেতনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইয়ের উজবেকিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিট সহ টুর্নামেন্টের সেমিফাইনাল, কিন্তু জিততে না পারায় লাল সবুজের দলকে থাকতে হচ্ছে অপেক্ষায়। থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। খেলার 6ষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার গোল করে উজবেকিস্তানকে লিড এনে দেন মিরন শেখ ওতেরবোয়েক। পিছিয়ে থেকে গোল পরিশোধের চেষ্টা করতে থাকে বাংলাদেশ। খেলার শেষ কোয়ার্টারে 46 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল শোধ করেন আমিরুল ইসলাম। তবে এখনও এশিয়ান গেমসে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী 9 এপ্রিল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলেই এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত হবে লাল সবুজের দলের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংসদের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ। অর্থমন্ত্রীর মোট খেলাপি 5.5 লাখ কোটি, 11,000 কোটি টাকায় 90 এমপিদের প্রতিষ্ঠানের নামে। সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন। ভারতের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ঢাকা। দেশটির হাই কমিশনারের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। হামে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। উচ্চ ঝুঁকিতে থাকা 18 জেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হলো টিকা। রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মজুতের কারণে সংকট বলছেন পাম্প সংশ্লিষ্টরা। আপাতত অনলাইন ক্লাসের কথা ভাবছে না সরকার, জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। শিক্ষকদের নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে। এবং সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের পথে নেয়ার অভিযোগ জামাতের। বাতিল করা অধ্যাদেশগুলো আইন না করায় তীব্র সমালোচনা টিআইবির। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।